আজকের কোচিং ক্লাসের বিষয় বাংলা। পদ্য আয় আরো বেঁধে বেঁধে থাকি এবং গদ্য হারিয়ে যাওয়া কালি কলম। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বুঝতেই পারছেন, অত্যন্ত চেনা একটি কবিতা শঙ্খ ঘোষের। আপনি না বলে তুমি বলাই ভালো, কারণ আজকে আমরা দশম শ্রেণীর বাংলা ক্লাসে এই কবিতা এবং আরেকটি যে গদ্য অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নবনালন্দার বাংলা শিক্ষিকা গৌরী দাস। কথা বলবো তার সঙ্গে। গৌরীদি, আপনাকে স্বাগত জানাই। আমি যেটা শুরু করলাম সেটা দিয়ে তারা আমরা আলোচনায় আসি এবং আপনার কাছ থেকে একটু ঠিক যেভাবে আপনি ক্লাসে পড়ান, এই মুহূর্তে ওরা তো স্কুলে যেতে পারছে না, আমাদের এখানেই স্কুলে ক্লাসে আপনার সাথে আছে, আমিও আছি সাথে, একটু সেটা বুঝে নিই কিরকম ভাবে। তাহলে চলুন শুরু করি। আমার মনে হয় যে স্কুলে তো সাধারণত আমরা দাঁড়িয়েই পড়াই, এক্ষেত্রে আমি দাঁড়িয়ে পড়লে কমফোর্টেবল ফিল করব। তাহলে আমরা একটু ব্ল্যাকবোর্ডও আপনি যেমন করে পড়ান সেটাও, হ্যাঁ একদম, ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি এই শঙ্খ ঘোষে আয় আরো বেঁধে বেঁধে থাকি দিয়ে। আচ্ছা, মোটামুটি এখানে আমরা মূলত 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর যেভাবে পরীক্ষায় নাম্বার ডিভিশনগুলো আসে সেভাবেই তাহলে আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন আমাদের কাছেও আছে, সেভাবে সেইগুলোর ডিটেলস নিয়ে আমরা তাহলে আলোচনায় আসবো। আপনি বলুন যেমন কিভাবে আমরা যাই। যে কোনো একটা কবিতা পড়তে গেলে প্রথমেই আমাকে যেটা জানতে হবে সেটা কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, কবিতাটা কোন প্রেক্ষাপটে কোন সময় লেখা হয়েছে। একটা দেখুন, কবিরাও তো একজন সামাজিক মানুষ, সমাজবদ্ধ জীব, ফলে সমাজের প্রতি তার একটা দায়বদ্ধতা থাকে। ফলে সমাজে ঘটে যাওয়া, রাজনৈতিক জগতে ঘটে যাওয়া অনেক ঘটনা দীর্ঘস্থায়ী প্রভাব যখন ফেলে তখনই সেটা সাহিত্যের রূপ নেয়। তো এখানেও ঠিক তাই হয়েছে। 1991 সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের দুটো দেশ, ইরাক আর কুয়েতের মধ্যে, দুটো দেশই তৈল সম্পদে ধনী। তাদের মধ্যে এই বিশাল তৈল ভান্ডারের মালিকানাটা কে পাবে তাই নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। তার থেকেই যুদ্ধ, এবং এই যুদ্ধে দেখা যায় ইরাকের বিরুদ্ধে কুয়েতকে সাহায্য করে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সের মতো সব তাবড় তাবড় শক্তিশালী দেশগুলো। এবং 2003-এ যেটা হয়, একনায়কতন্ত্রের অজুহাতে সাদ্দাম হুসেন, ইরাকের তৎকালীন যিনি প্রেসিডেন্ট, তাকে গদিচ্যুত করা হয়। এবার একটা যুদ্ধ মানে কি, সেটা হচ্ছে একটা বিপুল লোকক্ষয়, অর্থক্ষয় এবং সবচেয়ে বড় কথা মানবিকতার একটা যে ধ্বংস। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মনে রাখতে হবে এই 2003 সালেই কিন্তু শঙ্খ ঘোষ এই কবিতাটা লিখছেন। আচ্ছা, পরিপ্রেক্ষিতটা ওই একটা যুদ্ধ, কিন্তু দেশ কাল নির্বিশেষে যে কোনো যুদ্ধ হানাহানির ফলে যে মানবিকতার যন্ত্রণা সেটা ফুটে উঠেছে এই কবিতায়। বিপন্ন যে মানুষগুলো কোন দিকে গেলে তারা পরিত্রাণ পাবে সেটা কবি তাদেরই একজন হয়ে তুলে ধরেছেন। এবং তারই পাশাপাশি তিনি দেখাচ্ছেন এই যে নিষ্ঠুর লোভী যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি, তাদের বিরুদ্ধে প্রতিবাদের একটা সুরও কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে কবিতাটা আয় আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকি। রচনাকাল 2003। আচ্ছা, আর এটার যে মূল গ্রন্থ সেটা হলো জলই পাষাণ হয়ে আছে। আচ্ছা, এটা কেন জানতে হবে, কারণ এমসিকিউতে এই মূল গ্রন্থের নামটা ভীষণ আসে, মানে 1 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখে থাকি। আচ্ছা, এবং সেক্ষেত্রে ছেলেমেয়েরা এই লাস্টের ওয়ার্ডটাতে ভীষণ ভুলটা করে, জলই পাষাণ হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য কিন্তু পুরো আনসারটা ভুল হয়ে যায়, সিলি মিস্টেক বলতে যেটা বোঝায়। একদম। ফলে এইটা আমাদের মনে রাখতে হবে। বেশ, এই গ্রন্থের, এটা তো একটা কাব্যগ্রন্থ, এই গ্রন্থের প্রকাশ ঠিক এর 1 বছর বাদে, মানে 2004। 2004। আচ্ছা, 31টা কবিতা আছে, তার মধ্যে 31 নম্বর কবিতাটাই হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। আচ্ছা, এবারে আমি সরাসরি চলে যাচ্ছি কবিতাটার মধ্যে। কবি বলছেন,
আমাদের ডান পাশে ধস, দেখবেন এই আমাদের, আমরা অনেকগুলো জায়গাতে আছে। কারা এই আমরা? হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন আসে আমাদের, যে এই আমরা কারা? আমরা বলতে কাদেরকে বোঝানো একদম। হয়েছে? আচ্ছা, সেখানে আমাকে যেটা লিখতে হবে যে যারা সমাজে সংসারে সর্বত্র যে চির অবহেলিত যুদ্ধ বিধ্বস্ত দেশের যে মানুষ, যারা জীবিকাহীন, আশ্রয়হীন, সর্বহারা, তারাই হচ্ছে এই আমরা। এটা কি 1 নম্বরের কোয়েশ্চেন? একদম, কারণ 1 নম্বরের কোয়েশ্চেনে আমাদের শব্দ সংখ্যা কম বেশি 20। আচ্ছা, ফলে 20-র মধ্যে হয়ে গেলে ভালো। যদি দেখা যায় যে 22 বা 23টা, ঠিক আছে, সেটুকু রিল্যাক্সেশন আমাদের দেওয়া হয়। আচ্ছা, তাহলে একদম আমি মেন পয়েন্টগুলো শুধু ধরছি। হ্যাঁ হ্যাঁ, সমাজে সংসারে চির অবহেলিত, জি। আমি একটু ওপরে চলে হ্যাঁ, যাচ্ছি, হ্যাঁ, কারণ এত নিচে ছেলেমেয়েরা হয়তো বুঝতে ফলো করতে পারবে না। মানে এই 1 নম্বরের প্রশ্নে আমাকে মূলত পুরোটাই লিখতে হবে, সেখানে নিশ্চয়ই সূচনা কাল বা কোন না, কোনো কাব্যগ্রন্থ দরকার সেটা হয় লেখার না, দরকার এমনকি নেই। কোন কবিতা, কবির নাম, সেগুলো দরকার হয় না। আচ্ছা, যুদ্ধ, আমি একটা অ্যাস্টেরিস্ক মার্ক দিয়ে নিই এখানে। যুদ্ধ, হানাহানি, রক্তপাতে বিপন্ন অসহায় মানুষদের বলা হচ্ছে আমরা, না সাধারণ মানুষ। সাধারণ মানুষ। আচ্ছা, মানে এখানে যদি প্রশ্ন আসে 1 নম্বরে যে আমরা বলতে কাদেরকে বোঝানো হ্যাঁ। হয়েছে, তাহলে উত্তরটা হবে এটাই। যে সমাজে সংসারে চির অবহেলিত যুদ্ধ, হানাহানি, রক্তপাতে বিপন্ন অসহায় সাধারণ মানুষ যারা জীবিকাহীন, আশ্রয়হীন, সর্বহারা। আচ্ছা, কারণ তাদেরকে কবিতাটা বোঝানো সেই হয়েছে কথাটাই আমরা। বলবে। এই আপনার পুরো আনসার। আচ্ছা, এটা হলো এই পুরো আনসার। আমরা কারার উত্তরটা হচ্ছে এটা। একদম। আচ্ছা, সমাজে সংসারে চির অবহেলিত যুদ্ধ, হানাহানি, রক্তপাতে বিপন্ন অসহায় সাধারণ মানুষ যারা জীবিকাহীন, আশ্রয়হীন, সর্বহারা, তাদেরকে আমরা বলা হয়েছে। আচ্ছা, বেশ, ঠিক আছে। এবারে কবি কি বলছেন? কবি বলছেন, যেটা আমি কয়েকটা লাইন যেটা আপনিও পড়লেন, আমি সেই লাইনগুলো আর পড়ছি না। না। কবি যেটা বোঝাতে চাইছেন যে এই যে নিষ্ঠুর, লোভী যে সাম্রাজ্যবাদী শক্তি, যারা কেবল নিজেদের স্বার্থের জন্যই যুদ্ধ বাঁধিয়ে দেয়, পাশাপাশি ধর্মান্ধতা ইত্যাদির কারণে যে রক্তপাত, যে দাঙ্গা, হিংসার কুটিল আবর্তের মধ্যে আজকে মানুষ রয়েছে, তারা ভীষণ বিপন্ন, ভীষণ অসহায়। কোন দিকে গেলে তারা এই বিপদ থেকে পরিত্রাণ পাবে তারা জানে না। চারিদিকেই রয়েছে মৃত্যু ফাঁদ। এই যে একদিকে আমার ধস, আরেকদিকে গিরিখাত। ধস আর গিরিখাত তো আমরা সবাই জানি, কিন্তু এই কবিতায় এই দুটো মানুষের জীবনে নেমে আসা যে হঠাৎ বিপর্যয়, সেইটার প্রতীক হিসেবে কবি তুলে ধরেছেন। আচ্ছা, যে কখন বিপদ আসবে আমরা জানি না, আমাদের জীবনটা এইরকমই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। মাথার উপর বোমারু, বোমারু মানে বোমা বর্ষণকারী যে যুদ্ধ বিমান। যুদ্ধ যখন হয় তখন শক্তিশালী দেশগুলো কি করে, দুর্বল দেশের উপর বোমা বর্ষণ করে, সেই দেশকে দখল করবে বলে। সেই বোমারু বিমানের বোমা বর্ষণের ফলে মানুষের আশ্রয় হারিয়ে যায়। মানুষ তখন নিরাশ্রয় হয়ে, শরণার্থী হয়ে দেশে দেশে ঘোরে। এবং এই যে বিপন্নতা, এর হাত থেকে কিন্তু আমরা কেন, আমাদের শিশুরাও রেহাই পায় না, তারাও মারা যাচ্ছে। ফলে কবি একটা জায়গায় বলছেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই যে নিষ্ঠুর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর বোমা বর্ষণের ফলে নিহত যে শিশুরা, তাদের মৃতদেহই এদিকে ওদিকে ছড়ানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফলে এখন কি হয়েছে না, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি মানে হচ্ছে তুষার, বরফ। বরফাবৃত পথে কিন্তু আপনি খুব সহজে যেতে পারবেন না, একদমই খুব দুর্গম সেই যাত্রাপথটা। ঠিক সেরকম ভাবে আমাদের এখন যে বিপদের মধ্যে আমরা রয়েছি, যে বিপন্নতার মধ্যে আমরা রয়েছি, সেখানে জীবনের চলার পথটা ঠিক এই রকমই দুর্গম, এই রকমই দুষ্কর। কবি এবার বলছেন, আমরাও তবে এইভাবে মরে যাব নাকি? কবি মনে একটা ভীষণ একটা চিন্তা, ভীষণ একটা উদ্বেগ একটা তৈরি হয়েছে, আশঙ্কা।
একটা আতঙ্ক। কারণ যেখানে এই যে যুদ্ধ, হানাহানি, মারামারি, রক্তারক্তি, যেখানে এই ধর্মান্ধতার নামে যে বিষ ছড়ানো হচ্ছে, তাতে আমাদের বেঁচে থাকাটা ভীষণ অনিশ্চিত। আজকে বেঁচে আছি, কালকে নাও বেঁচে থাকতে পারি। এই অবস্থা, তাহলে কবি তো সবসময় আশাবাদী। তাহলে তিনি কি বলছেন? তিনি বলছেন একমাত্র উপায় হচ্ছে আমাদের একসাথে মিলেমিশে থাকতে হবে, পরস্পরের হাতে হাত রেখে মানব বন্ধন তৈরি করে একে অপরের প্রতি সহমর্মী হয়ে বেঁচে থাকা। এবার এই যে আশাবাদ, তাহলে এই আশাবাদটাই কবিতার মূল সুর। আমি যেটা গোড়াতেই বললাম যে একদিকে যেরকম যুদ্ধের কথা আছে, বিপন্ন মানবতার কথা আছে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ আছে, তেমনি কিভাবে এই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়া যায়, এই অবস্থা থেকে অতিক্রম করানো যায়, সেই আশাবাদের সুরও কিন্তু আছে। ফলে এই আশাবাদ, এইটা একটা বড় জায়গা জুড়ে রয়েছে, যেটার মূল কথাটাই হচ্ছে আয় আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। একটা 1 নম্বরের কোয়েশ্চেনে খুব যেটা চাওয়া হয় যে এই বেঁধে বেঁধে থাকি ব্যাপারটা, বেঁধে বেঁধে থাকা, যেটা একটু আগে আমাদের কাছে সেই প্রশ্নটা এসছে যে বেঁধে বেঁধে থাকার অর্থ কি। হ্যাঁ, এটা একটু আগে বললাম যে একসঙ্গে মিলেমিশে থাকা, পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে বেঁচে থাকা, সেটাই হচ্ছে বেঁধে 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 থাকা। আচ্ছা, এর পাশাপাশি আরো, এটা তো আপনি 1 নম্বরের কথা বললেন, এবার ধরুন এটা নিয়ে যদি আমরা 3 নম্বরের প্রশ্নে যাই, তাহলে আমাদের ওয়ার্ড লিমিট কি? এবং সেক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন আমার কাছে আছে, আমি একটু আপনার কাছ থেকে সেই উত্তরটাও চাইবো ওদের জন্য। 1 নম্বরের ক্ষেত্রে যেরকম শব্দ সংখ্যা কম বেশি 20, হ্যাঁ, 3 নম্বরের ক্ষেত্রে শব্দ সংখ্যা কম বেশি 60। আচ্ছা, 60 ওয়ার্ডস। এবং সেক্ষেত্রে কিন্তু উৎসটা, মানে কার লেখা কোন কবিতা থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে, সেটা কিন্তু একটু উল্লেখ করতে হয়। সেটা কি প্রত্যেকটা মানে প্রশ্নের ক্ষেত্রে? 3 নম্বরের ক্ষেত্রে, কারণ সেখানে ওই সপ্রসঙ্গ ব্যাখ্যাই চাওয়া হয়। সপ্রসঙ্গ মানে আপনি কবির নাম বা গদ্যের ক্ষেত্রে গদ্যের নাম, গল্পের নাম, লেখকের নাম, কোন প্রসঙ্গে বলা হলো এবং কি বলা হচ্ছে, ব্যাখ্যামূল। আচ্ছা, আচ্ছা, এবারে আমি আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন কঙ্কন পান্ডা, আমাদের সঙ্গে রয়েছেন বাংলার আরেক শিক্ষক কঙ্কন পান্ডা, বরিশা আসর বিদ্যাপীঠের শিক্ষক তিনি। কঙ্কন বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের নিউজ 18 বাংলা স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন নবনালন্দার গৌরী দাসও। আমরা আলোচনা করছিলাম, আমরা এই মুহূর্তে, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের পদ্য এবং গদ্য নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আলোচনা করছি এই মুহূর্তে আয় আরো বেঁধে বেঁধে থাকি এই পদ্ধতি নিয়ে। যেটা জানতে চাইবো আপনার কাছে, এক্ষেত্রে 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্নের উত্তর ঠিক কিরকম ভাবে ছাত্রছাত্রীরা দেবে, যদি একটু বলেন। হ্যাঁ, 5 নম্বরে প্রথমত ছাত্ররা যেটা করবে, একটা উৎস দেওয়াটা খুব জরুরি। তবে মাধ্যমিকে যেরকম প্রশ্নগুলো আসে, দেখবেন 5 নম্বর সরাসরি আসে না, 3, 2 বা 2+3 বা 1+4 এরকম ভেঙে আসে। সেই ক্ষেত্রে 1 নম্বরের প্রশ্নটাতে কিন্তু উৎস না দিলেও হয়, কিন্তু সরাসরি যদি 5 নম্বর আসে, তখন আমার মনে হয় উৎসটা দিয়ে শুরু করতে হবে। এবারে যেটা করতে হবে যে আলোচনার প্রথম থেকে ঠিক আনসার টু দ্য পয়েন্ট, আমি ছাত্রদের সবসময় বলবো, যেরকম যে প্রশ্নের যেরকম উত্তর হওয়া উচিত তার বাইরে না বেরিয়ে গিয়ে 150টা শব্দের মধ্যে, মানে 150 শব্দের মধ্যে কিন্তু তাদের উত্তর দেওয়াটা খুব বাঞ্ছনীয়। তবে এক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে 10% বা 10% যদি বেশি হয়ে যায় কিংবা কম হয়ে যায়, সেটাতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, মানে ধরুন এবার আমি আপনাকে একটা নমুনা হিসেবে বলি, আমাদের কথা কে বা জানে, উত্তর মানে প্রশ্ন করা হয়েছে কাদের কথা বলা হয়েছে, তাদের কথা কেউ জানে না কেন, ডিভিশন হচ্ছে 1+4 5, এই উত্তরটায় প্রশ্নের উত্তর কিরকম হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের মানে আগে বিশ্লেষণ করতে হবে আমরা কারা। আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাতে আমরা কিন্তু নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এইসব মানুষদের ইতিহাস কিন্তু নেই।
দেখবেন আমাদের যত বড় বড় মানুষের ইতিহাস, তারা কিন্তু অনেক ধনী ব্যক্তি, ইতিহাস তাদের কথাই কিন্তু বলে গেছে, কিন্তু যারা শোষিত লাঞ্ছিত মানুষ, যারা নিপীড়িত মানুষ, তাদের কিন্তু কথা নেই। সেই কারণে আমরা মানে কিন্তু শোষিত শ্রমজীবী নিপীড়িত মানুষের কথাই বলা হয়েছে। কেন নেই? এখানেও কিন্তু আছে, দেখবেন আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটার একটা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড আছে, যে ওই পেট্রোলের দামকে কেন্দ্র করে যখন একটা দারুণ ওপেক কান্ট্রিতে সমস্যা হয়েছিল, সেই সময় কিন্তু কুয়েত, কাতার, ইরান এদের মধ্যে একটা দারুণ দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং সেই কারণে সাদ্দাম হোসেনকে কেন্দ্র করে দেখবেন একটা ওপর থেকে বোম্বিং করে, যুদ্ধ করে। হ্যাঁ, একদমই। আমাদের এখানে গৌরীদিও বলছিলেন ঠিক এই বিষয়টাই। আপনার কাছে আমরা আবারও আসবো। এর পাশাপাশি আমি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য, এই আরো বেঁধে বেঁধে থাকি, এই পদ্ধতি সম্পর্কিত যা যা প্রশ্ন রয়েছে তোমরা আমাদের ফোন করতে পারো। আমাদের ফোন নাম্বার তোমাদের একবার জানিয়ে দিই, 66202325, 66202326। এই দুটো নাম্বারে আমাদের ফোন করে এই পদ্ধতি সংক্রান্ত প্রশ্ন রাখতে পারো। আমাদের দুই শিক্ষক শিক্ষিকা রয়েছেন, উত্তর দেবেন তোমাদের প্রশ্নের। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি কোচিং ক্লাসে। আজকে আমরা রয়েছি বাংলার কোচিং ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন শিক্ষক শিক্ষিকা, রয়েছেন কঙ্কন বাবু এবং রয়েছেন গৌরীদি। আমরা দুজনের কাছেই আলোচনায় আসছি। এই মুহূর্তে তোমাদের বলছি আরো একবার, এই পদ্ধতি সংক্রান্ত, অর্থাৎ আরো বেঁধে বেঁধে থাকি, এই পদ্ধতি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের ফোন করতে পারো। ইতিমধ্যে দুজন টেলিফোন লাইনে রয়েছেন আমার সঙ্গে। পুরুলিয়া থেকে রয়েছেন সাগর মণ্ডল। সাগর, বলো কি প্রশ্ন রয়েছে? আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের পথ নেই কোনো, এখানে কাদের পথ নেই, এখানে পথ না থাকার কারণ কি, এবং এই পরিস্থিতিতে রেহাই পাওয়ার জন্য কবি কোন ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন? 1+1+3। আচ্ছা, বেশ, তুমি শুনতে থাকো, তোমার উত্তরে আসবো। আরো একজন টেলিফোনে রয়েছেন, শঙ্খ শুভ্র মণ্ডল পুরুলিয়া থেকে রয়েছেন। শঙ্খ শুভ্র, বলো তোমার কি প্রশ্ন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, ওর যে প্রশ্ন, আমি আপনার কাছেই আসি গৌরীদি। ও যে প্রশ্নটা বললো, যদিও আমরা আলোচনা করেছি, তবু পার্টিকুলারলি ওর প্রশ্নের উত্তরটা ঠিক কি? আমরা কারা সেটা তো আমি বোর্ডে একবার লিখে দিয়েছি, যে এই যে সমাজ সংসারে যারা চির অবহেলিত, যারা নিপীড়িত এবং যুদ্ধ হানাহানির কারণে যারা একদম বিপন্ন অসহায় অবস্থায় রয়েছে, তাদের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, এবারে পথ না থাকার কারণ কি, যেটা একটু আগে বলছিলাম, যে এই যে যুদ্ধ হানাহানি দাঙ্গা হিংসার যে জটিল আবর্তে মানুষ এখন রয়েছে, তার থেকে পরিত্রাণের কোনো উপায় তাদের জানা নেই। পথ মানে এখানে উপায়, আচ্ছা, তাদের জানা নেই। সেটাই 1 নম্বরের কোয়েশ্চেন, এর থেকে বেশি আর লেখার কিছু নেই। আচ্ছা, এবার তাহলে কবি কি উপায় বলে দিচ্ছেন এই অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য? এটা কি নিশ্চয়ই বড় হ্যাঁ, এটা তো 4 নম্বরের প্রশ্ন বলেই হবে। দিয়েছে। আচ্ছা, তো এবার সেখানে মূল কথাটা যেটা হবে, যে কবি যেহেতু আশাবাদী, সেই জন্য কবি বলছেন যে মানুষ যদি এই অবস্থায় পারস্পরিক দূরত্বটাকে ভুলে গিয়ে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে পরস্পরের হাতে হাত রেখে একসঙ্গে মিলেমিশে থাকে, তাহলেই সে এই বিপদ থেকে রক্ষা পাবে। কারণ একা মানুষের শক্তিটা খুব সীমিত, কিন্তু সংঘবদ্ধ মানুষ তার বিপুল শক্তির দ্বারা যে কোনো বিপদ, যে কোনো বাধাকে অতিক্রম করে যেতে পারে। মূলত এটার উপরে বেস করে ওকে লিখতে হবে। আচ্ছা, ডায়মন্ড হারবার থেকে রয়েছেন অর্পণ বাগ। বলো অর্পণ, কি প্রশ্ন তোমার? আমার প্রশ্ন হচ্ছে, আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে পায়ে পায়ে হিমানির পথ বলতে কি বুঝিয়েছেন কবি এখানে? আচ্ছা, বেশ, শুনতে থাকো। কঙ্কন বাবু, আমি আপনার কাছে আসি। পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি বোঝাতে চেয়েছেন কবি? কি উত্তর হবে? দেখুন, যে কোনো মানুষের চলতে গেলে কিন্তু বাধা আসে, বিপদ আসে। যেহেতু আরো বেঁধে বেঁধে থাকি কবিতায়, এই আমরা মানেই আমি বলেছিলাম একটু আগে যে শ্রমজীবী নিপীড়িত মানুষ, সাধারণ মানুষ, এই মানুষগুলোকে যখন শোষণ করা হচ্ছে, যুদ্ধ করা হচ্ছে, তাদের পিষে মারা হচ্ছে, তাদের বাঁচবার কোনো পথ নেই। এই পায়ে পায়ে হিমানি মানে কিন্তু একটা বাধা। যেমন ডান দিকে বাঁ দিকে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে বাধা এসছে, মাথার উপরে বোমারু, ঠিক সেভাবেই হিমানি মানে হচ্ছে বরফ। কিন্তু
এখানে একটা বাধার কথাই বলা হয়েছে। তারা সামনে দিয়েও যেতে পারছে না, পেছন দিয়ে, ডাইনে বাঁয়ে, অর্থাৎ কোনো জায়গায় কোনোভাবে তাদের বাঁচার কোনো আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছে থাকলেও কিন্তু তাদের উপায় নেই, তারা নিরুপায়, তারা অসহায়। এই কথাটাকেই বিশ্লেষণ করতে হবে। আচ্ছা আচ্ছা, আরো একজন রয়েছেন অশোকনগর থেকে, রয়েছেন সিদ্ধান্ত চক্রবর্তী। সিদ্ধান্ত, বলো কি প্রশ্ন? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন থেকে বলছি। এখানে বলা হয়েছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আচ্ছা, ঠিক আছে, এখানে তো আমরা বলতে যাদের বোঝানো হয়েছে সমাজে সংসারে চির অবহেলিত, কিন্তু আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এটার মানেটা যদি একটু বুঝিয়ে দেওয়া যায়। নিশ্চয়ই, শুনতে থাকো। আচ্ছা, আরো একজন রয়েছেন হাওড়া থেকে অঙ্কন পাত্র। অঙ্কন, বলো কি প্রশ্ন রয়েছে তোমার? ধন্যবাদ, আমি হাওড়া থেকে বলছি। ধন্যবাদ। বলো অঙ্কন, আমরা শুনতে পাচ্ছি। টেলিভিশনের ভলিউমটা মিউট করে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলো। আচ্ছা ঠিক আছে, এখানে বলা, আমি আরো বেঁধে থেকে বলছি। আমাদের ইতিহাস নেই কোনো, এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে? কাদের ইতিহাস নেই ও তাদের ইতিহাস নেই কেন? আচ্ছা, শুনতে থাকো। আমি প্রথম প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসতে চাই। ওরা যেটা বলছে যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমি যেটা ব্যাখ্যার সময়ও বলেছিলাম, এই যে নিষ্ঠুর লোভী সাম্রাজ্যবাদী শক্তি যখন কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই যুদ্ধটা বাঁধিয়ে দেয়, তখন তাতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু একেবারে আপামর সাধারণ মানুষ। তারাও যেরকম বোমা বর্ষণে মারা যাচ্ছে, তেমনি তাদের সন্তান সন্ততিরাও মারা যাচ্ছে। এখন শিশু মানেই হচ্ছে কোনো একটা জাতির ভবিষ্যৎ। শিশুদের অপমৃত্যু, তাই আমরা বলতেই পারি মানবিকতার অপমৃত্যু। আচ্ছা, ফলে এই যে একটা সামগ্রিক বিপন্নতা, যেখানে মানবিকতাও রেহাই পাচ্ছে না, সেটাকেই কবি এখানে বলতে চাইছেন যে আমাদের ইতস্তত বিক্ষিপ্ত শিশুদের মৃতদেহ, অর্থাৎ মানবিকতারই মৃত্যু ঘটেছে আজকে। আচ্ছা, এটা তাহলে উত্তর। আচ্ছা, দ্বিতীয় উত্তর আমি আপনার কাছে আসবো স্যার। সেটা হচ্ছে কাদের ইতিহাস নেই কেন, এই বলতে কি বোঝানো হচ্ছে, কি উত্তর হবে? শুনতে পেয়েছেন কঙ্কন বাবু আমার কথা? আপনি শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যাঁ, দ্বিতীয় ইতিহাস প্রশ্ন না থাকার কথা বলা হয়েছে। হ্যাঁ, একদম। আসলে দেখুন, হ্যাঁ শুনতে পাচ্ছি। আসলে দেখুন, ইতিহাস তৈরি করে কিন্তু সাধারণ মানুষ। এই সাধারণ মানুষরাই কিন্তু সৃজনশীল ব্যক্তিত্ব। এদের পরিশ্রম, এদের দারুণ শ্রমজীবী মানুষের যে চিন্তা ভাবনা, কষ্ট, উপার্জন, সেটা দিয়েই কিন্তু একটা দেশ এরা গড়ে। কিন্তু এদের ইতিহাস আমাদের ইতিহাসের পাতায় কিন্তু লেখা থাকে না। মূলত এই ইতিহাস কিন্তু আমরা পড়ি, এই ইতিহাস কিন্তু আমরা জানি না। আমি আগেও বলেছিলাম, আসলে সাম্রাজ্যবাদী শোষক সম্প্রদায় বা শাসক সম্প্রদায় যারা কিনা যুদ্ধ বাধায়, যারা কিনা দেশকে ধ্বংস করে, তারা সব সময় কিন্তু মানুষকেও মারে এবং তাদের ইতিহাসের কথা বা তাদের এই অত্যাচারের কথাটাই কিন্তু ইতিহাসের মধ্যে লিখে রাখে, বা তাদের দাম্ভিকতা, তাদের এগুলোই কিন্তু আমরা পড়ি কিংবা দেখি কিংবা ভাবি। কিন্তু যে মানুষগুলো নিচুতলার, যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যারা কিনা দেশের একেবারে বলতে পারেন যে পিলসুজ, যারা সংস্কৃতির বাহক, তাদের কোনো কথা কিংবা ইতিহাস কিন্তু আমাদের পাতায় থাকে না, আমাদের সমাজে থাকে না, আমাদের মানুষ সেটা ভাবে না। আচ্ছা, আমরা আলোচনা করলাম পদ্য নিয়ে। আমাদের একটি গদ্য রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলম। এই নিয়ে আমরা আলোচনায় আসবো। একটা ছোট বিরতিরও সময় হয়েছে। বিরতির পর আমরা আবার ফিরে আসছি আমাদের এই কোচিং ক্লাসে। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से।
ফিরে এলাম বিরতির পর আমাদের এই বিশেষ অনুষ্ঠান কোচিং ক্লাসে। আমরা পদ্য নিয়ে আলোচনা করছিলাম, ফার্স্ট হাফটা আমরা পদ্য নিয়ে আলোচনা করেছি, যদিও আরো অনেক প্রশ্ন হয়তো বাকি রয়ে গিয়েছে, আবারও পরবর্তী আলোচনায় আমরা ফিরে আসবো সেই সমস্ত প্রশ্ন নিয়ে। তবে আজকে আমাদের দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব গদ্য নিয়ে, হারিয়ে যাওয়া কালি কলম, এই গদ্যটি নিয়ে আলোচনায় আসবো। আমি কঙ্কনবাবু আপনার কাছেই যাই। এই হারিয়ে যাওয়া কালি কলম, এই গদ্যটি সম্পর্কে ওরা নিজেদেরকে ঠিক কিভাবে প্রিপেয়ার করবে যদি আমাদের একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। আমি প্রথমেই ছাত্রদের উদ্দেশ্যে বলি যে তোমরা খুব ভালো করে রিডিংটা পড়বে। রিডিং অ্যান্ড রিডিং, এর বিকল্প কিছু নেই। তবে দেখো, তোমরা সবাই জানো যে হারিয়ে যাওয়া কালি কলম, এটা কালি কলম মন এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, যেটা নিখিল সরকারের লেখা। নিখিল সরকারের ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ, এটাও তোমরা জানো। আমি আলোচনার প্রথমেই ছাত্রদের বলবো যে এটাকে একটু ভাগ করে নেবে, মোটামুটি 4টে ভাগে ভাগ করে নেবে। প্রথম ভাগ আমি রাখবো কালি তৈরির পদ্ধতি, দ্বিতীয় ভাগ রাখবো কলম বিষয়ক, তৃতীয় ভাগ রাখবো দোয়াত বিষয়ক এবং চতুর্থ ভাগ রাখবো পাতা। আমি এক একটা করে একটু সংক্ষেপে আলোচনা করে নিই। এই কালি তৈরির পদ্ধতিটা কিন্তু প্রায় 3টে স্তর আছে। একটা সাধারণ স্তর, মানে সাধারণভাবে কি করে কালি তৈরি করা যায়। আর একটা একটু বিশেষত্ব আছে, যে কালির সাথে আরও কিছু মিশিয়ে কিভাবে কালিটাকে ভালো করা যায়, সেই একটা স্তর। আর একটা আছে বিশেষজ্ঞদের একটা স্তর, যে যারা বিশেষ ব্যক্তিত্ব, যারা কিনা কালি তৈরিতে খুব উদ্বুদ্ধ করতো লেখকদের বা প্রাচীনকালে, তারা কিভাবে সুন্দর করে কালি তৈরি করতে পারত। এবারে আমি চলে যাব কলম। কলমের কিন্তু দুটো একটা ভাগ আছে। কলম তোমরা কিভাবে পড়বে, প্রথমে কলম কত প্রকার আছে এখানে দেখবে, কত ধরনের কলম। সেটা হাড়ের কলম হতে পারে, কুইল হতে পারে, খাগড়ার কলম হতে পারে, বাঁশের কঞ্চি কেটে হতে পারে, এরকম দেখবে অনেকগুলো কলমের নাম আছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। এবারে কলমটার আরও একটা বিভাগ আছে, কলমের কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা দেখবে কলেজ স্ট্রিটে যখন বিশ্বযুদ্ধের পরে সময়ে যখন লেখক গিয়েছিলেন, তাকে কিভাবে পাইলট পেন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল এবং কিভাবে সেই পরীক্ষা হয়েছিল, কিভাবে তিনি দারুণভাবে আনন্দ পেয়েছিলেন এবং একটা জাপানি পাইলট কিনে নিয়েও চলে এসেছিলেন, সেই ইতিহাস থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এরপরে দেখবে কলমের বিবর্তনের ইতিহাস আছে। সেই বিবর্তনে কি আছে, সেই বিবর্তনে দেখবে যে এই প্রাচীন কলম তৈরি করার পদ্ধতি থেকে কিভাবে আস্তে আস্তে ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম বা এইসব কলমগুলো তৈরি হলো। এবং তারপরে বিবর্তনের আর একটা শেষ স্তর দেখানো হয়েছে, যে ডট পেন। সে ডট পেন কিভাবে কি এলো এবং তার জন্য কি মানে সুবিধে হলো ইত্যাদি ইত্যাদি, এটা একটা স্তর আছে। আচ্ছা, এরপরে কলমের আরও একটা বিশেষ জায়গা আছে, যেগুলো আমি বলছি বিশেষ জায়গাগুলো, কিন্তু এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে। এর পরের স্তর হচ্ছে কলমের ব্যবহার। কে কিভাবে, কেউ খোঁপায়, কেউ পকেটে, কেউ কাঁধের পকেটে, কেউ মোজায়, এইভাবে ব্যবহার করতেন, কেউ কানে রেখে দিতেন। এই বিভিন্ন পদ্ধতিগুলো কিন্তু তোমাদের দেখতে হবে স্তর বাই স্তর। তারপরে রয়েছে দোয়াতের আলোচনা। দোয়াত থেকে মূলত খুব একটা বড় প্রশ্ন আসে না, এখানে 1 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে। কে দোয়াত কিভাবে কালেকশন করতেন, সংগ্রহ করতেন, কত রকমের দোয়াত ছিল এখানে, সেগুলো একটু নজর দিতে হবে। আর নেক্সট একেবারে শেষ রয়েছে হচ্ছে পাতা। যে পাতাটা তখন তো এরকম আমাদের কাগজের, এই যে আমরা কাগজটা ব্যবহার করছি, এরকম পাতা তো ছিল না, তখন ছিল কলা পাতা। সেই কলা পাতায় লেখক কিভাবে লিখতেন বা ব্যবহার করতেন, মাস্টারমশাইকে দেখাতেন হোম টাস্ক, এইগুলো এইভাবে স্তর ওয়াইজ যদি আমরা পড়ি, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে আমরা খুব সুন্দরভাবে মূল্যায়ন করতে পারবো। আচ্ছা, ইতিমধ্যেই প্রশ্ন আসতে শুরু করেছেন। আমাদের প্রশ্ন আপনাদের কাছে যাওয়ার আগেই প্রশ্ন আসতে শুরু করেছে। রোহিত দাস আমাদের সঙ্গে রয়েছে। রোহিতের প্রশ্ন, সোনারপুর থেকে রোহিত প্রশ্ন করছে। বলো রোহিত, কি প্রশ্ন রয়েছে তোমার গদ্য নিয়ে? আমার গদ্য নিয়ে প্রশ্নটি হলো, এই গদ্যতে যে সবথেকে দামি কলমটি বলা হয়েছে, সেই দামি কলমটির পরিচয়।
আচ্ছা বেশ, শুনতে থাকো। আমি আপনার কাছে আসি প্রশ্ন নিয়ে গৌরীদি। অ্যাকচুয়ালি এটা যেহেতু একটা বস্তুনিষ্ঠ প্রবন্ধ ফর্মাল এসে, সেজন্য বেশিরভাগই এই 1 নম্বরের কোয়েশ্চেনগুলো একদম টেক্সট বেসড, আচ্ছা টেক্সট থেকেই পাওয়া যাবে। আচ্ছা। যেরকম আমি এখানে ও যে কোয়েশ্চেনটা করলো, পেজ নাম্বার 54, তোমার যদি হাতের কাছে বই থাকে একটু দেখো, পেজ নাম্বার 54, 54 পৃষ্ঠায় প্রথম প্যারাগ্রাফের শেষের দিকে সেখানে বলা হয়েছে যে সবচেয়ে দামি কলম, তার দাম ধার্য করা হয়েছে 2500 পাউন্ড। আচ্ছা যে কলমটা সোনা দিয়ে তৈরি এবং তার নিপটা হচ্ছে হীরের। আচ্ছা মানে ও যেটা চাইলো পরিচয়টা, সোনার পেন, নিপটা হীরের, দাম 2500 পাউন্ড। আচ্ছা, মানে এটাই উত্তরটা হবে। আচ্ছা, কাটোয়া থেকে আরো একজন রয়েছেন, সৌপ্তিক রায়। সৌপ্তিক, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ, আমি বলছি যে স্যার এখনই আমাদের বললেন এই হারিয়ে যাওয়া কালি কলমের উৎস হচ্ছে কালি কলম ও মন। কিন্তু আমি একটা সহায়িকা বই ফলো করছি, সেইখানে লেখা আছে কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। তাহলে কি কোনটা করব? বেশ, আমি স্যারের কাছেই যাচ্ছি উত্তর নিয়ে। কঙ্কন বাবু যদি একটু বলেন ওর প্রশ্নের উত্তর। হ্যাঁ, আমি শুনলাম ওর উত্তরটা, কিন্তু আমি যতটুকু জানি যে কালি কলম মন, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, শুদ্ধ উত্তর হবে। আমার মনে হয় তুমি এটাই ফলো করো। আচ্ছা, শুনতে পেয়েছো নিশ্চয়ই স্যার কি উত্তর দিলেন। আরো একজন রয়েছেন হাওড়া থেকে, রিতম। বলো রিতম, কি প্রশ্ন রয়েছে। আমি বলছি যে ওর কাছে ক অক্ষর গোমাংস, ক অক্ষর গোমাংস কথার অর্থ কি? আচ্ছা, শুনতে থাকো। ক অক্ষর গোমাংস অ্যাকচুয়ালি একটা প্রবাদ। তো যেটার মানেটা হচ্ছে যে হিন্দুদের কাছে গোমাংস সেটা নিষিদ্ধ বস্তু, সেটা খেলে পাপ হয়। ঠিক সেরকম ভাবেই যার অক্ষর পরিচয় নেই, নিরক্ষর, তার কাছে ওই অক্ষরটাই যেন পাপ বলেই সে সেটাকে ধরতে পারেনি। আচ্ছা, লেখক আসলে তুলছেন কেন ব্যাপারটা, যেটা একটু আগে স্যারও বললেন, যে লেখক প্রাচীনকালে যখন কাগজে ব্যবহার ছিল না, তখন কলা পাতা কাগজের মতো সাইজ করে কেটে তাতে হোমওয়ার্ক করে নিয়ে যেতেন। পাঠশালায় গুরুমশাই দেখে দেবার পর আড়াআড়ি করে যখন ছিঁড়ে দিতেন, লেখকরা বাড়ি ফেরবার পথে সেটা পুকুরে ফেলে দিয়ে আসতেন। আচ্ছা, যাতে বাইরে ফেললে কি হবে, গরু খেয়ে নেবে। তারা বিশ্বাস করতেন যে গরু খেয়ে নিল মানেই আমার আর পড়াশোনা হবে না। আচ্ছা, ফলে আমার কাছে তখন ক অক্ষর মানে বিদ্যাটা অস্পৃশ্য, আমি আর ছুতে পারবো না সেটাকে। আচ্ছা, তার থেকে এসেছে ক অক্ষর গোমাংস। নিশ্চয়ই তোমার উত্তর পেলে। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছে সুরঞ্জনা। বলো সুরঞ্জনা, কি প্রশ্ন। আমার লিপিকোষ সম্পর্কে একটু জানার। তোমার প্রশ্নটা শুনতে পেলাম না, আরেকবার একটু বলো। লিপি কুশলী। লিপি কুশলী, আচ্ছা শুনতে থাকো। কঙ্কন বাবু, আমি আপনার কাছে আসবো ওর উত্তর। লিপি কুশলী মানে লিপি বা বই লিখতে যারা খুব কুশলী, মানে ভীষণ সুন্দর করে যারা লিখতে পারতেন, এদেরকে লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলা হয়। আসলে তখনকার দিনে এই রকম টাইপরাইটার কিংবা কম্পিউটারে লেখা হতো না বলে খুব ধরে ধরে সুন্দর করে, দেখবে একটা শ্লোক আছে, সমানি সম শীর্ষানি, অর্থাৎ লেখার ওপরের দিকগুলো খুব সুন্দর সোজা হবে, লেখাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত হবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। এই ধরনের ব্যক্তি যারা খেটে পরিশ্রম করে খুব কম, মানে প্রচুর পরিশ্রম করে কম উপার্জন করতেন, এই ধরনের শিল্পী মানসিকতার মানুষগুলোকে বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। নিশ্চয়ই সুরঞ্জনা, তোমার উত্তর পেয়েছো। আচ্ছা, আমি গৌরদি আপনার কাছে আসি। বেশ কিছু প্রশ্ন আমাদের কাছেও এসছে, যেমন ধরুন এই নিয়ে যে ফাউন্টেন পেনের এক বিপদটা কি। উত্তর, প্রশ্ন যদি এক হয়, উত্তরটা কি হবে? প্রশ্ন একদম সোজা উত্তর হবে বই থেকেই। ফাউন্টেন পেনের বিপদ হলো যে তা লেখককে নেশাগ্রস্ত করে, মানে সেটা সংগ্রহ করবার যে নেশা লেখককে আচ্ছন্ন করে ফেলে। এটাই হবে উত্তর। আচ্ছা, রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নদিয়া থেকে ঋতুশ্রী। বলো ঋতুশ্রী, তোমার কি প্রশ্ন। আমি বলছিলাম যে হারিয়ে যাওয়া কালি কলম কবিতাটি নামকরণটা কেমন ধর্মী, মানে কি জাতীয় নামকরণ? আচ্ছা, আসবো তোমার উত্তরে। হাওড়া থেকে রয়েছে বৃষ্টি পাল। বলো বৃষ্টি, তোমার কি প্রশ্ন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, কি প্রশ্ন বলো।
বৃষ্টি, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি, তোমার কি প্রশ্ন বলো। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি কঙ্কন বাবু আপনার কাছে আসি ওর প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটাও করলো। হ্যাঁ, নামকরণ নিয়ে প্রশ্ন শুনলাম। আসলে দেখুন, এই হারিয়ে যাওয়া কালি কলম একটা স্মৃতিচারণামূলক প্রবন্ধ। লেখক যখন প্রথম জীবনে কালি কিংবা কলম কিংবা পাতা ওনারা ব্যবহার করতেন, সেই পুরনো প্রাচীন পদ্ধতি কিন্তু আজকে নেই। আজকে টাইপরাইটারের জগৎ, আজকে কম্পিউটারের জগৎ। সেখানে দেখবেন একটা জায়গাতে আছে যে ভোঁতা পেন, গলা শুকিয়ে যাওয়া পেন নিয়ে লিখে কিন্তু খুব মজা আসে না। সেই জন্য এটা মোটামুটি একটা স্মৃতিচারণামূলক একটা লেখা, এবং আগে কি হতো এখন কি হচ্ছে সেই পদ্ধতিটাকে বিশ্লেষণ করলেই কিন্তু আমাদের নামকরণের সার্থকতাটা বিচার করা যাবে। তবে সাহিত্যে আমরা সবসময় নামকরণকে কয়েকটা ভাগে ভাগ করি। যেমন ধরুন, কোনো চরিত্রের নাম নিয়ে রচনা হতে পারে, কোনো সংখ্যাভিত্তিক নামকরণ হতে পারে, কোনো পর্বভিত্তিক নামকরণ হতে পারে, ব্যঞ্জনাভিত্তিক নামকরণ হতে পারে। এই ক্ষেত্রে এইগুলো অতটা ডিটেলসে না গেলেও চলে, তবে এটা কিন্তু একটা ব্যঞ্জনার একটা বিশেষ ধরন। আচ্ছা, একটা মনের কষ্ট কিংবা আগের জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে না, বিবর্তিত রূপ পাওয়া যাচ্ছে, সেই স্মৃতি সেটা হারিয়ে গেছে। এইভাবেই কিন্তু আমাদের ফোকাস করতে হবে, এবং নামকরণটা অত্যন্ত সঙ্গত হয়েছে সেটাই আমার মনে হয়। আচ্ছা, আরো অনেক প্রশ্ন রয়েছে, সেই উত্তর নিয়েও ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে চোখ রাখুন আমাদের এই কোচিং ক্লাসে। আমরা আজকে ফিরে এলাম বিরতির পর। আমরা আজকে আলোচনা করছি গদ্য নিয়ে এই মুহূর্তে সেকেন্ড হাফে। আমি কঙ্কন বাবু আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে লাস্ট মিনিট সাজেশন হিসেবে আপনি ওদের কিভাবে এটা প্রিপেয়ার করতে বলবেন, মানে কি ধরনের প্রশ্ন, তার কি ধরনের টু দি পয়েন্ট আনসার হবে, যদি সংক্ষেপে আমাদের একটু বুঝিয়ে দেন। আসলে দেখুন, 1 নম্বরের প্রশ্ন মানেই কিন্তু 20টা শব্দের মধ্যে লিখতে হবে। এই 20টা শব্দ আমি আগেও বলেছি, উৎস দেওয়া যেতে পারে। উৎস না লিখলেই যে একেবারে সমস্যা হবে তা নয়, কিন্তু উৎসটা লিখে দেওয়াটা একটু বাঞ্ছনীয়। এছাড়াও 3 নম্বরের প্রশ্ন থাকে 60খানা শব্দের মধ্যে, সেখানে কিন্তু উৎসটা লেখাটা উচিত, সেটা লিখে দিতে বলবো ছাত্রদের। আর 5 নম্বরের প্রশ্নে কিন্তু 150টা শব্দের মধ্যে, সেখানেও কিন্তু একটা ভূমিকা কিংবা এরকম উপসংহারের একটা স্টান্ট থাকাটা উচিত, যেহেতু এটা বাংলা সাহিত্য, এখানে একটা সৌন্দর্যের বিষয় কিন্তু রয়েছে। এবারে চলে আসবো টু দ্য পয়েন্ট। আমি আগে 5 নম্বরেরটা বলে দিই ছাত্রদের, যে কোন কোন প্রশ্নগুলো তারা তৈরি করবে। দেখুন, আমি যে ভাগটা করেছিলাম, প্রথমে আমি বলেছিলাম কালি তৈরির পদ্ধতি। সেখান থেকে খুব ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। কিভাবে লেখক কালি তৈরি করতেন বা বক্তা কালি তৈরি করতেন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আসবে। আচ্ছা, এরপরে দেখুন, দ্বিতীয় প্রশ্ন যেটা কলমের সম্পর্কে আমি বলেছিলাম, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের পরে কলেজ স্ট্রিটে যাওয়ার সময় ওই যে একটা অভিজ্ঞতা হয়েছিল লেখকের, এটা পুরোটাই কিন্তু দিতে হবে এখানে, এবং সেটাই কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট। আমি এরপরে 3 নম্বর প্রশ্ন চলে আসব। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, এই প্রশ্নটাও কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব মিলিয়ে মানে কি, আসলে বাচ্চারা কিন্তু এখানেই বা ছাত্ররা এখানেই কিন্তু একটু সমস্যা করে ফেলে। সব মিলিয়ে মানে লিখতে গেলে কিন্তু আমাদের প্রথমে কালি লাগবে, কলম লাগবে, পাতা লাগবে। হ্যাঁ, ফলে এই কালি সম্পর্কে তোমরা লিখবে, কলম সম্পর্কে লিখবে, এবং পাতার সম্পর্কে লিখবে। 3টে প্যারা হলে খুবই ভালো হয়। 3টে প্যারার মধ্যে এই 3টে কিভাবে তৈরি হতো, কিভাবে আমাদের একটা সংসারে আমাদের বাবা মার মধ্যে, ছাত্রদের মধ্যে তখনকার দিনের একটা খুব উৎসব মেজাজ তৈরি হয়ে যেত, ঠিক ওই জিনিসটাই কিন্তু
লিখতে হবে একদমই বুঝতে পারলাম, মানে টু দি পয়েন্টে একদম এইভাবেই উত্তরগুলো লিখতে হবে। আমি আপনার কাছে একটু আসি, ধরুন আমার কাছে একটা প্রশ্ন রয়েছে, যেমনটা কঙ্কন বাবু বলছিলেন, আমি এটাই একটু আপনার কাছে বোর্ডে দেখতে চাই। সেটা হচ্ছে ধরুন একটা প্রশ্ন, অথচ কত সামান্যই না রোজগার করতেন তারা। প্রশ্ন ডিভিশন আছে এখানে। প্রশ্ন হচ্ছে কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে পাঠ্য প্রবন্ধ থেকে কি জানা যায়। প্রশ্নের উত্তর ভাগের হচ্ছে 1 + 4 = 5। কিভাবে উত্তর করবে? প্রথমে 1 নম্বর, এমনিতে তো উৎস দিতেই হচ্ছে যে কার লেখা কোন প্রবন্ধে আমরা এই অংশটা পেয়েছি। এবারে কাদের কথা এখানে বলা হয়েছে, সেক্ষেত্রে 1 নম্বর, উৎসবাদ দিয়ে বেশি কথা খরচা করবার এখানে আমার সুযোগ নেই। আচ্ছা। সেজন্য একদম যেটা বইয়ের ভাষা সেটাকে আমাকে তুলতে পারলে খুব ভালো। যারা ওস্তাদ কলমবাজ, তাদের কি বলা হচ্ছে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী, তাদের কথাই লেখক এখানে বলেছেন। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্ট আমার হচ্ছে ওস্তাদ কলমবাজ, যাদেরকে বলা হচ্ছে লিপি কুশলী। আচ্ছা, এখনকার দিনে তাদেরকেই আমরা বলছি ক্যালিগ্রাফিস্ট, যারা খুব সুন্দর হস্তাক্ষরে লিখে থাকেন এক একটা পুঁথি আর কি। তো তাদের সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, এটা হলো প্রথম পার্টটা হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের সম্পর্কে পাঠ্য প্রবন্ধ থেকে কি জানা যায়। কি জানা যায় মানে তারা কতটা যত্ন নিয়ে এক একটা পুঁথি তৈরি করতেন সুন্দর হস্তাক্ষরে, তার জন্য তারা তাদের যোগ্য সম্মানটা পেতেন। কিন্তু পারিশ্রমিক মানে যে তুলনায় পরিশ্রমটা হতো সেই তুলনায় পারিশ্রমিকটা পেতেন যৎসামান্য। আচ্ছা, ফলে এখানে আমাকে যে ভাগটা আনতে হবে সেই ভাগটা হচ্ছে তাদের পরিশ্রমের দিকটা। সম্মান মানে মুঘল দরবারে যেরকম খাতির, বাংলা মুলুকেও সেরকম রাজা জমিদাররা তাদেরকে খাতির করে পুঁথি নকল করাতেন, এমনকি সাধারণ গৃহস্থরা তাদেরকে ডেকে ডেকে পুঁথি নকল করাতেন। এবং সত্যি কতটা পরিশ্রম, যে শ্লোকটা উনিও বললেন, সেই শ্লোকটা বাংলা করে দাঁড়ায় যে সব অক্ষর সমান, একটু প্রতিটা ছত্র। আচ্ছা, ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র মানে লাইন, প্রতিটি ছত্র হবে সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন, কোথাও কোনো বাঁকা চোরা উঠে গেছে নেমে গেছে সেরকম হবে না। আচ্ছা, মানে এক একটা পুঁথি দেখলে রীতিমতো চোখ জুড়িয়ে যায়, সেই জন্য পুঁথিটাকে তারা আগলে আগলেও রাখতেন। কিন্তু এই যে এত প্রয়াস, এত যত্ন, এত যে শ্রদ্ধা, তার বিনিময়ে পারিশ্রমিকটা নগণ্য। কিরকম লেখক বলেই দিচ্ছেন যে 4 খণ্ড রামায়ণ কপি করছেন হাতে লিখে, হ্যাঁ, তাতে মাত্র তিনি অষ্টাদশ শতকের কথা, এটা 18th সেঞ্চুরি, মাত্র নগদ 7 টাকা পাচ্ছেন, কিছু টাকা একটু মিষ্টি। আচ্ছা, আর একজন সাহেব লিখে গেছেন যে 19 শতকে 12 আনা দিয়ে, মাত্র 12 আনা দিয়ে 32,000 অক্ষর লিখিয়ে নেওয়া যাচ্ছে। আচ্ছা, ফলে এইটা হচ্ছে তাদের জীবনের যে ট্র্যাজেডির দিকটা, সেটা আমাকে পুরোটাই সবার টু দি পয়েন্ট কভার করতে হবে। আচ্ছা, সময় একদম শেষ, আমি আপনার থেকেও লাস্ট মিনিট সাজেশন চাইব। সব মিলিয়ে লেখালেখি ছোটখাটো একটা অনুষ্ঠান, এটা 5 মার্কসের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। কালি তৈরির ব্যাপারটা, হ্যাঁ, যেটা উনিও বললেন, ওয়াটারম্যানের ব্যাপারটা, অর্থাৎ আচ্ছা, যিনি ফাউন্টেন পেন আবিষ্কার করলেন সেই লুইস অ্যাটসন ওয়াটারম্যান কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্টেন পেন তৈরি করতে বাধ্য হলেন, সেই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, দ্যাট মিন্স তার মানে থরলি পুরো টেক্সটটা পড়াটাও ভীষণভাবে জরুরি, কারণ এক নম্বরের কোশ্চেনগুলো একদম টেক্সট ধরেই আনসার। আচ্ছা, টেক্সট না পড়লে কিন্তু উত্তর করা যাবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, কঙ্কন বাবু এবং পাশাপাশি আপনাকেও। খুব সুন্দর করে আজকে আমরা একটা গদ্য নিয়ে আলোচনা করলাম 10ম শ্রেণীর। আশা করি তোমাদেরও অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। আজকের কোচিং ক্লাস আমরা এখানে শেষ করছি, তবে আগামীকালও দুপুর 1টার সময় আবারও কোচিং ক্লাসে আমরা ফিরবো। আগামীকালের বিষয় অঙ্ক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং জ্যামিতি, এই থাকছে আলোচনার বিষয়বস্তু। তোমরা অবশ্যই চোখ রেখো নিউজ 18 বাংলায়, আর তোমাদের প্রশ্ন নিয়ে ফোন করো।